সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন ঘটে। ডেঙ্গু আরও ২,২৮৮ রোগী হাসপাতালে, ৬০ ঢাকার বাইরে। চলতি বছর হাসপাতালে ভর্তি ৪৯,০০০ ডেঙ্গু রোগীর মধ্যে ৪২,০০০ই আক্রান্ত হয়েছেন চলতি অগাস্ট মাসে। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ১৭ আগস্ট গণভবন সকাল ১০টার দিকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জানা গেছে, প্রথম দিন থেকেই ৪টি স্কিমের মাধ্যমে সর্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত হতে পারবেন ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা। এসব স্কিমে যুক্ত হয়ে বেসরকারি খাতের কর্মচারী বা প্রবাসীরা পেনশন হিসেবে পাবেন তাদের মোট চাঁদার চেয়ে সর্বনিম্ন ২.৩০ গুণ থেকে সর্বোচ্চ ১২.৩১ গুণ অর্থ। সরকার প্রথমে ১৮ থেকে ৫০ বছর বয়সীদের জন্য পেনশন চালুর ঘোষণা দিলেও পরবর্তীতে বয়সের বিষয়টি শিথিল করে ৫০ পার হওয়া ব্যক্তিদেরও এর আওতায় আনার সিদ্ধান্ত নেয়। সরকার বয়স্ক নাগরিকদের জন্য একটি টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম চালু করতে যাচ্ছে। তবে আজীবন বা ন্যূনতম ৭৫ বছর বয়স পর্যন্ত পেনশন সুবিধা পেতে কমপক্ষে ১০ বছর নির্দিষ্ট হারে চাঁদা পরিশোধ করতে হবে। ৪ ধরনের পেনশন কর্মসূচির মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি, সকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য সুরক্ষা, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী ও দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সমতা শীর্ষক কর্মসূচি চালু হচ্ছে। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি পিপি মোহাম্মদ আকরাম হোসেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শুভন আহমেদ ওরফে প্রেমানন্দ ক্ষত্রিয়, ৪৫, ময়মনসিংহের সদর উপজেলার কাউনিয়া এলাকার বাসিন্দা। মামলার বরাত দিয়ে পিপি আকরাম হোসেন বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ইয়াসমিন আক্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শুভন। পরে ধর্মান্তরিত হয়ে তারা বিয়ে করেন। তিনি বলেন, দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের ১ জুলাই রাতে শুভন তার স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে জ্বলন্ত গ্যাসের চুলার উপর ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে সারা শরীরে আগুন লেগে দগ্ধ হন ইয়াসমিন। পিপি বলেন, এ সময় ইয়াসমিনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর ২০২০ সালের ১৩ জুলাই ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ আইনজীবী আরও বলেন, এ ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা শুভনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়। রায়ে আদালত আসামিকে মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। সরকার পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার ঢাকায় বিএনপির মিছিলের রুট প্রকাশ করা হয়েছে। দলের ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে কর্মসূচিটি পালন করা হবে। উত্তরের মিছিল শুরু হবে গুলশান ২ এর ডিসিসি মার্কেটের কাছ থেকে। গুলশান ১ হয়ে মহাখালীর ওয়ারলেস তিতুমির কলেজ সড়ক দিয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। দক্ষিণের মিছিলটি পুরান ঢাকার দয়াগঞ্জ থেকে শুরু হয়ে সায়েদাবাদ ব্রিজ, ধলপুর, গোলাপবাগ, মুগদা বিশ্বরোড, খিলগাঁও রেলক্রসিং, শাহজাহানপুর, ফকিরেরপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। দুটি মিছিলেই শুরু হবে বিকাল ৩টায়। তার আগে হবে সংক্ষিপ্ত সমাবেশ। এক দফা দাবিতে বিএনপির এই তৃতীয় কর্মসূচি এই প্রথম ঢাকার বাইরে দেশের সব মহানগরেও পালন করা হবে। গত ১২ জুলাই বিএনপি সহ সমমনা জোটগুলো যুগবদ্ধভাবে এক দফা দাবিতে আন্দোলনে ডাক দেয়। এরপর গত ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ ও ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এরপর ১১ অগাস্ট ঢাকায় হয় মিছিল। এই এক দফাতেই বিএনপির বেশ কয়েকটি দাবি আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ছাড়াও ভোটের আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে তারা। একই দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির ১০ম সংসদ নির্বাচনও বিএনপি ও তার জোটের শরিকরা বর্জন করে প্রতিরোধের ডাক দিয়েছিল। তবে একাদশ সংসদ নির্বাচনে তারা অংশ নেয় আওয়ামী লীগের অধীনেই।
দুইবার আন্দোলনে নেমে ব্যর্থ হলেও বিএনপি এবার বেশ আশাবাদী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রোববার এক আলোচনায় বলেন, নিশ্চিন্তে থাকুন, পরিবর্তন আসছে। যুগপৎ আন্দোলনের মিছিল কোথায়? বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের মিছিল হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। 12 দলীয় জোট ফকিরাপুল পানির ট্যাঙ্ক, জাতীয়তাবাদী সম্মনা জোট বিজয়নগর, গণফোরাম ও পিপলস পার্টি আরামবাগ, এলডিপির এফডিসির সামনে মিছিল করবে। এছাড়া লেবার পার্টি পুরানা পল্টনে মসজিদের সামনে, এনডিএম মালিবাগ মোড়, গণতান্ত্রিক বাম মোর্চা সেগুনবাগিচার স্কুলের সামনে, গণঅধিকার পরিষদ, রেজা কিবরিয়া, রামপুরা ব্রিজ, গণঅধিকার পরিষদ, নূর, ফকিরাপুর কালভার্ট রয়ার এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শাহবাগ মাঠ থেকে মিছিল বের করবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ফের সংঘর্ষ ও হামলার আশঙ্কায় ঘটনার দিন থেকে দোকান বন্ধ রেখেছেন ওষুধ ব্যবসায়ীরা। তাতে সাধারণ রোগীরা দুর্ভোগে পড়েছেন। বুধবার রাতে শহরের বয়রা বাজার থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছোট বয়রার হাসানবাদ থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয় বলে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক জানান। গ্রেপ্তাররা হলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিপ্লব মেডিসিন কর্নারের মালিক এস.এম. মাহমুদুর রহমান বিপ্লব 30 ও তার দোকানের কর্মচারী মীর বাইজিদ 20। ওসি মমতাজুল বলেন, গ্রেপ্তার 2 জনকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। মঙ্গলবার রাতে মেডিকেল কলেজের পক্ষ থেকে সোনাডাঙ্গা থানায় মামলাটি করা হয়। এদিকে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে বুধবার রাত 9টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে যান খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। সংসদ সদস্য সে সময় পুলিশকে ফোন করে শিক্ষার্থীদের উপর হামলাকারী ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। সোমবার সন্ধ্যায় ওষুধ কেনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় কমপক্ষে 15 শিক্ষার্থী এবং 9 জন ওষুধ ব্যবসায়ী আহত হন। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সংঘর্ষের ঘটনায় দোষীদের বিচারসহ 3 দাবিতে বুধবার হাসপাতালের পরিচালকের কার্যালয়ে তালা দিয়ে কলেজে গেটের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু নিয়ে আরও 2288 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এই সময় মৃত্যু হয়েছে 9 জনের। এ নিয়ে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হল 49,312 জন। তাদের মধ্যে 444 জনের মৃত্যু হয়েছে এডিস মশাবাহিত এই রোগে। 1 বছরে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেবল 2019 সালে। আর ডেঙ্গুতে এত বেশি মৃত্যু আর কখনো দেখেনি বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে 899 জন ঢাকার এবং 1389 জন ঢাকার বাইরের। অর্থাৎ দিনে ভর্তি মোট রোগীর 60% ঢাকার বাইরের। এদিন সারা দেশের বিভিন্ন হাসপাতালে 8661 জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় 3808 জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় 4857 জন। এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। অগাস্টের 16 দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন 42,480 জন ডেঙ্গু রোগী, মৃত্যু হয়েছে 193 জনের। এর আগে জানুয়ারিতে 566 জন, ফেব্রুয়ারিতে 166 জন, মার্চে 111 জন, এপ্রিলে 143 জন, মে মাসে 1036 জন, জুনে 5956 জন এবং জুলাই মাসে 43,854 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এ বছর সবচেয়ে বেশি 204 জনের মৃত্যু হয় জুলাই মাসে। এর আগে জানুয়ারিতে 6 জন, ফেব্রুয়ারিতে 3 জন, এপ্রিলে 2 জন, মে মাসে 2 জন এবং জুনে 34 জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে। এ বছর এডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর যাদের মৃত্যু হয়েছে তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিন্ড্রোমে মারা গেছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত